বাড়িতে কলেজ গুরুদরা। ইন্টারমিডিয়েট পাশ করে সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হন চিটাগাং ইঞ্জিনিয়ারিং কলেজে। কিন্তু প্রথম বর্ষে শুরু হয়ে যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, যেখানে অংশ নেন আমাদের বাবা। ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রথম চাকরি করেন কেয়ারে, এরপর যোগ দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে। পুরো কর্মজীবনে সেখানে কাটিয়ে ২০০৯-এ অবসর নেন প্রধান প্রকৌশলীর পদ হিসেবে। ১৯৯২ থেকে ভুগছিলেন পার্কিনসন রোগে, যার কোনো আরোগ্য নেই। তবুও বাবা কাজ করে গিয়েছেন ২০০৯ পর্যন্ত। ২০১২ থেকে অনেকটা ঘরবন্দি হয়ে পড়েন। পার্কিনসনের পাশাপাশি ডিমেনশিয়াতেও আক্রান্ত হন। কিন্তু আমাদের মা অক্লান্ত পরিশ্রম ও সেবায় বাবা এতদিন ছিলেন আমাদের মাঝে, যা এতটাই শারীরিকভাবে ভেঙে পড়া মানুষের ক্ষেত্রে সত্যিই খুব কম দেখা যায়। এসব দুরারোগ্য রোগের জটিলতা থেকেই বাবা ২৩শে জুলাই আমাদের ছেড়ে স্বর্গালোকে চলে যান। যাবার সময় তিনি পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা, রেখে গিয়েছেন ২ সন্তান, ৩ নাতি নাতনি, আর আমাদের জন্য ভালো মানুষ হওয়ার শিক্ষা ও জীবন দর্শন। বাবার বড় ভাই জ্যাঠা, আদর করে জেঠু ডাকা। খুব ছোটবেলা থেকেই দেখে এসেছি সকলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। সকলের আনন্দেই ছিল তার আনন্দ। ছোটদের সাথে ছোটদের মতো করে অনায়াসে মিশে যাওয়ার ক্ষমতা ছিল তার। আমাদের প্রত্যেকের জীবনে তার এক সুগভীর প্রভাব রয়েছে। সেই জেঠু দীর্ঘ ১০-১২ বছর যাবৎ অসুস্থ থাকলেও আমার স্মৃতিতে সে ছিল সেই আগের প্রিয় জেঠু। আমাদের সকলের প্রিয় এই মানুষটি গত ২৩শে জুলাই নিঃশব্দে পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথে চলে গিয়েছেন। তবে তিনি রয়ে গেছেন সকলের অন্তরে। তার আদর্শ লালন করে আমরা এগিয়ে যাব ভবিষ্যতের পথে। আমাদের এই বিশাল পরিবারে ছোট বড় সকলে আজ তাকে স্মরণ করছি, তার আত্মার চিরশান্তি কামনা করছি। জেঠুকে নিবেদন করে আজ আমরা সবাই একটি গান পরিবেশন করছি, আনন্দলোকে মঙ্গলালোকে। ধন্যবাদ। মানুষ আমাদের মধ্যে বেঁচে থাকে ছোট ছোট ঘটনা আর ছোট ছোট গল্পের মাধ্যমে। আমার বাবাকে নিয়ে সেরকম 2টো গল্প আমি আপনাদের শোনাব। প্রথম গল্প, ধূমপান। এই গল্পটা আমি মার কাছে শুনেছি, অনেক ছোটবেলার গল্প। আমার বাবাকে আপনারা হয়তো কেউ কখনো ধূমপান করতে দেখেননি, তিনি ধূমপান করতেন না। কিন্তু শৈশবে আমরা যখন সৈয়দপুরে ছিলাম তখন একদিন তার বন্ধুরা মিলে তাকে সিগারেট খাওয়ায়। ঘটনাক্রমে কোনোভাবে আমি সেটা দেখে ফেলি এবং জেদ ধরে বসি যে আমিও সিগারেট খাবো। এরপর বাবা আর কখনো মুখে সিগারেট তুলেন না। নিজে যেটা খান না সেটা বাচ্চাদের খেতে মানা করবেন কি করে? আমি আমার বাচ্চাদেরকে কোক, স্প্রাইট বা এই জাতীয় কোনো ধরনের পানীয় খেতে দেই না, নিজেও খাই না। এই শিক্ষাটা বাবার থেকে পাওয়া। গল্প 2, ভোলা। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের ভোলার বাসায় কিছু গুন্ডা আক্রমণ করেছিল। কোনো ক্রমে বাবা, মা আর আমার ছোট ভাই প্রাণে বেঁচে যায়। আমি তখন ঢাকায় ছিলাম একটা জাতীয় ছবি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ঘটনার ব্যাকগ্রাউন্ডটা যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে বলছি। তৎকালীন মন্ত্রীর বাছাই করা সরকারি লোকদের কন্ট্রাক্ট না দেওয়ার জেদ ধরে এই হামলা। মন্ত্রী চেয়েছিলেন যে তার নিজের লোকেরা কাজ পাক। বাবা আইন মোতাবেক লটারি করে সবার মধ্যে কাজ বন্টন করে দেন। এই ঘটনার কয়েক মাস আগে থেকেই আমরা ঘরবন্দি ছিলাম। আমার স্কুলে যাওয়া বন্ধ ছিল, কোথাও একা যেতে পারতাম না। আপনারা হয়তো শুনে অবাক হবেন যে সেই সময় কলোনিতে বাচ্চারা একা একাই ঘুরে বেড়াত, কিন্তু সেই সময়টা আমার জন্য ওটা রেস্ট্রিক্টেড ছিল, তাই আমার কাছে এখনও সেটা মনে আছে। আমাদের অপহরণ করার হুমকিও ছিল, সেই কারণেই এই ব্যবস্থা। যাই হোক, সেই আক্রমণের পর আমাদের পুরো পরিবার ভোলা থেকে চলে আসে। এত ঝামেলা করার কি প্রয়োজন ছিল? কখনো বাবাকে সরাসরি এই প্রশ্নটা আমি করিনি, কিন্তু বিভিন্ন সময় আমাদের বাসায় এই প্রসঙ্গে অনেক কথাবার্তা হতো। সে থেকে আমি যেটা সারমর্ম বুঝতে পেরেছি সেটা এরকম: যারা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখেছে এবং মুক্তিযুদ্ধ করেছে তাদের পক্ষে এত সহজে হার মানা সম্ভব না। ভোলা থেকে চলে আসার বছর খানেকের মধ্যে তার শরীরে পার্কিনসন্সের লক্ষণ দেখা যায়। সেই সময়কার প্রচণ্ড মানসিক চাপ থেকে এর সূত্রপাত হয়েছিল কিনা সেটা জানা সম্ভব না, কারণ এই রোগের ঠিক কারণটা এখনো কেউ বলতে পারে না।
কিন্তু বাবা কখনো আক্ষেপ করে বলেননি যে ভোলায় নেওয়া তার সিদ্ধান্তটা ভুল ছিল। আমি শুধু এতটুকু বুঝি যে কিছু জিনিসের জন্য জীবন বাজি রাখা সম্ভব, আর সবাই না পারলেও কিছু মানুষ তা করতে পারে। ধন্যবাদ। তো দাদা তো বাবার চারিত্রিক ও নৈতিক দৃঢ়তার কথা কিছু বলল, আমি একটু ভিন্ন একটা দিক তুলে ধরতে চাই। আজকে আমি যে মানুষ তার অনেকটাই তৈরি করে দিয়েছে বাবা। শুধু বাংলাদেশ কেন, আমি পশ্চিমা দেশেও আমি মনে হয় খুব কম বাবা দেখছি যে তার সন্তানদের জন্য আসলে এতটা সময় দিতে পারে। প্রতিদিন কাজের পর, অফিস ছুটির পর আর ছুটির দিনে আমাদেরকে নিয়ে বের হয়ে যেত বাবা। এভাবে আমার মতো একটা অলস ছেলেকে সে শিখালো মাইলের পর মাইল হাঁটা। ঢাকার বিভিন্ন জায়গায় নিয়ে আমাদেরকে ছেড়ে দিত যে চলো আজকে বাসায় নিয়ে চলো। এভাবে আমাদের শেখালো কীভাবে রাস্তা শিখতে হয়। ইংরেজিতে কথা বলে আমাদেরকে এমন ইংলিশ শেখালো আমার কোনো স্কুল কলেজের টিচার কেউ কোনোদিন এতটা আমাকে শেখাতে পারেনি। এগুলা মানে আসলে ছোট ছোট বিষয় নয়, এগুলো ছোট ছোট বীজ বা যা বাবা ভালো করে জানতো যে ভবিষ্যতে এক সময় কিভাবে আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলবে। তবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার মনে হয়েছে, যেটা আমার জীবনের একটা অনেক বড় শিক্ষা, সেটা হচ্ছে বাবা কখনো আমার মার প্রতি ভালোবাসা ও সম্মান দেখাতে এতটুকু কার্পণ্য করেনি। আমাকে নিয়ে কতবার যে মার জন্য শাড়ি, গয়না, গিফট কিনে দিয়েছেন এটা কোনো হিসাব নেই। এবং আমি কোনোদিন দেখিনি যে বাবা মার সাথে এমন কোনো আচরণ করছেন যাতে তার সম্মানহানি হয়। এমন আচরণ যে তার সন্তানদের ভবিষ্যৎ জীবন সঙ্গিনীদের প্রতি মনোভাব কতটা সুন্দর করে তোলে সেটা কল্পনা বাইরে। কোনো পুরুষ যদি এখনো তার জীবন সঙ্গিনীর প্রতি ভালোবাসা দেখাতে একটু লজ্জা পেয়ে থাকেন, বলবো দয়া করে বের হয়ে আসেন, দেখবেন আপনার সন্তানদের সংসার অনেক সুন্দর হবে, তার অনেক ভালো মানুষ হবে। সবশেষ বলবো, আমার বাবা মারা গিয়েছেন 2 বার। একবার 23 তারিখ, তার আগের বার কবে সেটা কেউ আমরা জানি না আসলে। সেটা গত 10-12 বছরের কোনো একটা সময় হবে। কিন্তু আমি বাবা হওয়ার পর থেকে, নিজে বাবা হওয়ার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি যে আমার বাবার মতো বাবা হওয়ার, যতটুকু পারবো সেটাই আমার জীবনে সাফল্য। ধন্যবাদ। খুব ছোট, ক্লাস 4, তখন আমি আমার কাকার কাছে আসি। কেন আসি? আমি বাড়িতে ছিলাম যখন, আমি খুব দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম। এখন মানে ওখানে যে পড়াশোনা বা ইয়েটা যাতে আমি ভালো মানুষ হতে পারি সেই জন্য আমার মা বাবা আমার কাকার কাছে পাঠিয়ে দেন। তো আমি ওনার কাছে আসার পরে উনি কোনোদিন আমাকে ওনার ছেলে যেভাবে বড় করেছেন, মানুষ করেছেন, যা চেয়েছেন উনি আমাকেও তাই দিয়েছেন। আমার মনে আছে আমি যখন কলোনিতে যেহেতু বড় হয়েছি, তো ওখানে সব বাচ্চারা আমরা ফুটবল খেলতাম বা সাইকেল চালাতাম। তো ওইখানে দেখা গেছে কারো ফুটবল নেই, কিন্তু আমি যখন বাসায় এসে বললাম কাকা আমাকে, সবাই চাঁদা তুলে ফুটবল কিনে, কিন্তু কাকা আমাকে আলাদা একটা ফুটবল কিনে দিয়েছেন, আমার জন্য সাইকেল কিনে দিয়েছেন। আমার কোনো আবদার উনি কখনো অপূর্ণ রাখেনি। আর আরেকটা কথা আমি এখানে বলবো যে আজকে যে আমরা যখন খুব ছোট তখন আমরা দেখি যে 2টা মানুষ এই সংসারের প্রতি মানে ওনাদের যে ভালোবাসা, ওনাদের যে দায়িত্ববোধ, এগুলোর ব্যাপারে কোনো কার্পণ্য করেনি। এক হলো আমার কাকা আর আমার বাবা। ওনারা 2 জন শিখিয়ে দিয়েছেন পরিবারের সদস্যদের কিভাবে একসাথে বেঁধে রাখতে হয়, কিভাবে তাদেরকে মানে তাদের প্রতি দায়িত্ব পালন করতে হয়। ওনাদের যে শিক্ষা, বা কাকাকে দেখেছি আমার বাবা যদি কোনো ডিসিশন নেন সেটার উপর দিয়ে উনি কোনোদিন কোনো কথা বলেন না, বলতে যে দাদা যেটা বলেছে সেটাই হবে। তো আমরা ওনার কাছ থেকে সেই শিক্ষাটা পেয়েছি, পারিবারিক শিক্ষাটা পেয়েছি যে পরিবারে আমরা কিন্তু সবাই এখন প্রতিষ্ঠিত, এবং এটা ওনাদের সেই দায়িত্ববোধ, মমত্ববোধ, ভালোবাসার কারণে কিন্তু আমরা আজকে প্রতিষ্ঠিত। আমাদের সবার প্রত্যেকের আলাদা আলাদা সংসার আছে, কিন্তু কি দারুণ মায়ায়, কি দারুণ যে একটা
মানে শক্তি, আমরা সবাই এখন যে কারো বিপদে, যে কারো প্রয়োজনে আমরা সবাই, যত কষ্টই হোক, যত ঝামেলাই থাকুক, আমরা সবাই এক সাথে চলে আসি। বিপদ আমরা সবাই একসাথে মোকাবেলা করি। আমার আজকে সবার প্রতি অনুরোধ থাকবে, ওনারা যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন সেই শিক্ষা যাতে আমরা ওনাদের সেই মানে নিজের অন্তরে লালিত করে নিজের থেকে মানে সবাইকে আমরা সবসময় আজীবন আমৃত্যু আমাদের সন্তানকেও আমরা সেই শিক্ষা দিয়ে যাব, যাতে আমরা পরিবার যত দূরেই থাকি যাতে আমরা সবাই একসাথে এক আবদ্ধে একসাথে থাকতে পারি। আর আমি সবাইকে আজকে বিনীত অনুরোধ করব যে যারা কাকার সঙ্গে কাজ করেছেন তাদের কাকার কোনো ইয়েতে আমি জানি যে উনি কাউকে কোনোদিন কষ্ট দেননি, তারপরে বলবো যদি কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকেন আমার অনুরোধ থাকবে ওনারকে ক্ষমা করবেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি যে তাকে যে উনি যাতে স্বর্গবাসী হন সেজন্য সবাই ওনার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ। আমি আমার কাকা শ্বশুর সম্বন্ধে দু চারটা কথা বলবো। আমার শ্বশুররা 5 ভাই ছিলেন, 3 জন ইতিমধ্যে স্বর্গলাভ করেছেন, 2 জন জীবিত আছেন। আমার বিয়ে হয়েছে 21 এপ্রিল 1994, 27 এপ্রিল 1994। তো তখন থেকে আমি এই 4-5 ভাইয়ের ভিতরে যে বন্ধনটা দেখেছি এটা আমার কাছে অভূতপূর্ব লেগেছে। আমি এত সুন্দর একটা বাইন্ডিংস, এত সুন্দর একটা বন্ডিং এবং এত সুন্দর একটা একে অপরের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, এটা আসলে আমি খুব কমই দেখেছি। আর আমি আমার শ্বশুরা 5 ভাইয়ের ভিতরে আমার শ্বশুর ছিলেন সবার বড়, এবং সেই সুবাদে আমার শ্বশুরের 5 সন্তানের ভিতরে একমাত্র মেয়ের জামাই, এবং 5 শ্বশুরের ভিতরে আমি প্রথম জামাই। সেই আমি কখনো বিয়ের পর থেকে বা বিয়ের দিন থেকে কখনো এই জিনিসটা বুঝি নাই যে আমার এখানে আপন শ্বশুরকে আর কাকা শ্বশুরকে এতটাই স্নেহ, এতটাই আদর, এতটাই ভালোবাসা আমাকে দিয়েছেন। বিশেষ করে আমার বড় কাকা শ্বশুর, আমি ঢাকায় ওনারা থাকতেন, আমি আমার নিজের প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে ঢাকায় এসেছি, পরিবার নিয়ে এসেছি। আমি কখনো এই জিনিসটা রিয়েলাইজ করি নাই যে এটা আমার আপন শ্বশুর বাসা না। আমার কাকিমা এখনো আছেন, এখানে বসে আছেন, একেবারে নিজের সন্তানের মতো ভালোবাসছেন বা ভালোবেসে গেছেন এখনো। এটা আসলে কথায় প্রকাশ করা অসম্ভব, এটা শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করা সম্ভব। আমি যেদিন আমি একজন ডাক্তার, সেই সুবাদে আমি ওনার পার্কিনসন্স দেখেছি, ওনার ব্যক্তিগত কষ্ট দেখেছি। আমার কাছে খুবই কষ্ট লেগেছে, বিশেষ করে আস্তে 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 ওনার বকেজ হয়ে যাওয়া, চলৎ শক্তি রহিত হয়ে যাওয়া, নিজে খেতে পারতেন না, সমস্ত কিছু অন্য কেউ করে দিতে হতো। কাকিমা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, এটা আমি আসলে আমার জীবনে আমি কখনো দেখি নাই। সত্যি কথা বলতে কি, যে একজন স্বামীর প্রতি বা একজন নিজের ভালোবাসার মানুষের প্রতি এত অকৃত্রিম ভালোবাসা, এত শ্রদ্ধা, এত সেবা, একদম সর্বান্তকরণে কোনো কৃত্রিমতা নাই, এটা আমি আসলে আর কখনো দেখিনি। কারণ আমি এখনো, আমারই অনেক বয়স হয়ে গেছে, যে আমি প্রায় 64 বছর বয়স আমার। আমি 2020 সালে রিটায়ার করেছি গভর্নমেন্ট সার্ভিস থেকে। এই দীর্ঘ জীবনে কিন্তু আমি এইরকম একটা সুন্দর সংসার এবং এত একটা পরিষ্কার মানে নিজেদের ভিতরে ভালোবাসা, আন্তরিকতা এবং ভাইদের ভিতরে এত সুন্দর সদ্ভাব, এত ইউনিটি, এত ইন্টিগ্রিটি, আমি আসলে মুগ্ধ হয়ে গেছি। যাই হোক, অনেক কিছু শিখেছি আমি এই পরিবার থেকে। আমি আসলে একটা গ্রামে বড় হওয়া একটা ছেলে, তো এত বড় পরিবার আমি কখনো দেখি নাই। আমি এই পরিবার থেকে আমার জীবনে অনেক কিছু শিখেছি, বিশেষ করে যে মানুষ যদি ইউনাইটেড থাকে,
যদি পারিবারিক বন্ধন সুদৃঢ় থাকে তাহলে অ্যাচিভ করা অর্জন করা কত সহজ, এই জিনিসটা আমি শিখেছি। আর আমার শুধুমাত্র আমার এমনি পারিবারিক সাংসারিক জীবনে কাকার তো অনেক অবদান ছিল, এবং আমার চাকরি জীবনে ওনার অবদান ছিল। একসময় আমার একটা ট্রান্সফার আমি কোনোভাবেই করাইতে পারতেছিলাম না, তখন বিএনপির আমল ছিল। পরবর্তীতে এই আওয়ামী লীগের গভর্নমেন্ট আসার পরে কাকা, আপনারা সবাই চিনবেন, যে কাকা একদিন শুনলেন যে আমার ট্রান্সফারটা নিয়ে আমি খুব চেষ্টা করছি। তো কাকা বললেন যে ঠিক আছে, আমি একটু দেখি। তো কাকা এই কথা বলার পরে 1 সপ্তাহের ভিতরে আমার ট্রান্সফারটা, আমার যে জায়গায় আমি আসতে চেয়েছিলাম এবং সেই জায়গায় ট্রান্সফারটা হয়েছে। আমি এটা কৃতজ্ঞতা ঠিক আমি কিভাবে বুঝাবো, কারণ আমি দীর্ঘদিন যাবত চেষ্টা করছিলাম যে আমি একটু ট্রান্সফার একটা ভালো জায়গায় আসি, হচ্ছিল না কোনোভাবেই। এটা একটা জাস্ট আমার জীবনে একটা উদাহরণ, জাস্ট একটা ছোট্ট উদাহরণ। এর চেয়ে মানে আরও অনেক বড় বড় স্মৃতি, অনেক অনেক বড় অভিজ্ঞতা আমার হয়েছে এই পরিবার থেকে। কাকার 2টা সন্তান, দুইটাই অত্যন্ত মেরিটোরিয়াস। আমি যখন বিয়ে করি তখন বড়টা ক্লাস 8-এ পড়ে এবং ছোটজন ক্লাস 3-এ পড়ে, খুব ছোটো ছিল, এবং আমাকে এরা এত বেশি পছন্দ করতো, এটা আমি আসলে এখন বোঝাতে পারবো না, বলতে পারবো না। আমি ওদেরকে একেবারে নিজের ভাইয়ের মতো করে স্নেহ করতাম। পরবর্তীতে এরা অনেক অনেক কি বলবো যে অনেক বড় প্রতিষ্ঠান থেকে, একজন বুয়েট থেকে, একজন ঢাকা মেডিকেল থেকে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে এরা শিক্ষা অর্জন করে পরবর্তীতে এখন বিদেশে প্রতিষ্ঠিত, একজন আমেরিকা, আরেকজন যুক্তরাজ্যে। তো আর সুন্দর সুপ্রতিষ্ঠিত এত সুন্দর একটা 2টা মানে ছেলে, এটা পাওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। এবং সব কিছু আমি মনে করবো মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে হয়েছে, এবং এটা আসলে ওনার আশীর্বাদ মানে ওনার প্রাপ্য। আমি কখনো কারোর সাথে কোনো কটু কথা, কোনো রাগের স্বরে কোনো কথা আমি কখনো দেখি নাই। এত মৃদুভাষী, এত সুন্দর আমি আসলে খুব কম দেখেছি। আসলে এর ক্ষুদ্র পরিসরে আমি মনে হয় একটু বেশি সময় নিয়ে ফেলছি, আরও অনেকের হয়তো স্মৃতিচারণের সুযোগ রাখা উচিত। তো আমি আমাকে নিজেকে সম্পাদন করতে পারিনি বলে হয়তো একটু লম্বা করে বলে ফেলেছি। তো আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং আমার আকুল আবেদন, আমার অন্তঃস্থল থেকে আপনাদের সবার কাছে আবেদন যে আমার কাকা শ্বশুরের জন্য আপনারা ভগবানের কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন ওনার আত্মার সদ্গতি হয়, ওনার আত্মা যেন চিরশান্তি লাভ করে। আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার ভাইয়ের শ্রাদ্ধ গতকালকে ছিল, আজকে আমাদের ধর্মীয় যে প্রোগ্রাম সেখানে আছে, আমরা মৎস্যাদি প্রোগ্রাম আর কি, আমরা আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানিয়েছি এখানে আসার জন্য। আসলে আমরা ছিলাম, বিশেষ করে আমি মনে করি যে আমি ছোটবেলায় যখন পড়াশোনা করি, আমরা বাড়িতে ছিলাম সবাই একসাথে, হঠাৎ করে আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের 2টা ভাই ছিল, যে 2টা ভাই আমাদের জন্য কত কিছু করেছেন, যদি বলে এখানে বলে শেষ করা যাবে না। আমার বড় ভাই চলে গেলেন হঠাৎ করে। বড় ভাই এর আগে ওসে আমাদের আরেক ভাইকে হারাইতে হয়েছিল আমাদের, তো উনিও আমাদের ব্যাড লাক, আমরা ওনাকে আমাদের মতো দেখতে পারি নাই, করতে পারি নাই। তো ওই ভাই আমাদের চলে গেলেন। তার পরবর্তীতে আমার যে বড় ভাই, আমার বড় ভাই আসলে উনি পড়াশোনা করেছেন গ্রাম থেকে। এইরকম একটা লোক, যে লোকটা পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং চান্স পায়, সেই আমাদের গ্রামে তখন কোনো ইঞ্জিনিয়ার ছিল না। আমার ভাই ছিল প্রথম ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার। আমরা গর্ব করে বলতাম, আমি গর্ব করে বলতাম যে আমার বড় ভাই বিএসসি ইঞ্জিনিয়ার। এই জিনিসটা আমি কোনোদিন বলবো না। বিএসসি ইঞ্জিনিয়ারের কি ধরনের ডিমান্ড তখন ছিল। তো আমার বড় ভাই বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করে আমাদের পুরা গ্রামকে, পুরা ডিস্ট্রিক্টকে উনি মানে একটা উজ্জ্বলতর পজিশনে নিয়ে যায়। সেই ভাই উনি চাকরি পাওয়ার পরে আমাদেরকে এক এক করে আমাদেরকে নিয়ে আসেন উনি। কারণ বড় ভাই ঢাকা যখন ছিলেন, উনি চিন্তা করতেন যে উনি কাজ করতেন, উনি ছিলেন স্বর্ণকার। উনি এমন স্বর্ণকার ছিলেন, আমাদের এলাকার সব মানুষ ওনাকে চিনে।
সবাই এ টু জেড। যে সন্তোষ বাবু, গ্রামে আপনি যদি যেতেন, যে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পরে আমার ওই ভাইকে সবাই চিনতেন। তো ওই ভাই তখন কাজ করেন আর ওই ভাই পড়াশোনা করেন। দুই ভাইয়ের মধ্যে যে বন্ডিং আমি দেখেছি, এটা বন্ডিং দ্যাট ওয়াজ আনবিলিভেবল। এইরকম একটা বন্ডিং ছিল দুই ভাইয়ের মধ্যে। ওই ভাই তখন আমাদের দুই বৌদি আসে। বড় বৌদিকে আমি পাই, বড় বৌদির ছোটবেলা থেকে আমাদেরকে বড় করে একটা পর্যায়ে আমরা বড় বৌদির কাছ থেকে বিদায় নিয়ে বড় ভাই আমাকে নিয়ে আসে। তখন আমার বড় ভাই, আমার যতদূর মনে আসে, আমি যে পাংশা প্রথম আসি আর কি, তা আমাকে নিয়ে আসে রাজবাড়ি পাংশায়। সেখানে বড় ভাই আমাকে পড়াশোনা করান। ওনার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আনবিলিভেবল স্বপ্ন ছিল যে আমি অনেক উপরে উঠবো, আমি অনেক ভালো করব। ওনার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এরকম চেষ্টা উনি করেছেন ওনার জীবদ্দশায়। এরপরে একটা সাডেনলি আমি কোনো দিন বলতে পারবো না, আমার একটা রিমেটিক ফিভার দেখা দেয়। সেই রিমেটিক ফিভারে আসলে মানুষ তখন কিন্তু চিকিৎসা ওরকম ছিল না। মানুষ কিন্তু থাকে না রিমেটিক ফিভার হলে, তার ওয়েট কমতে থাকে। আমার ওয়েট লস হচ্ছে। তখন বড় ভাই তখন আমি হঠাৎ করে বাড়িতে গেলাম, বাড়িতে আমার ওয়েট লস হচ্ছে। ওয়েট লস করে তখন তখন উনি ঢাকাতে ডাক্তার দেখাবে, সেই ডাক্তার হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার তুফাইল আহমেদ। আমি জীবনে বলবো না যে পেডিট্রিশিয়ান তুফাইল আহমেদকে উনি আমাকে দেখাবে। আমি তখন ছোট, তখন আমাকে নিয়ে আসে আমার ওই পেডিট্রিশিয়ানকে দেখানোর জন্য। ওই পেডিট্রিশিয়ান আমাকে বিমানে নিয়ে আসবে বাড়ি থেকে, যে বিমানে টিকেট করবে, তখন আমাকে বিমানে নিয়ে আসবে। আমি বিমানে ঢাকা আসবো, তখন দাদা বৌদি চলে যেতে হবে কোনো কারণে। তখন আমাকে রিমেটিক ফিভার, সেই জীবনটা আমি আমার ভাইয়ের কাছ থেকে পেয়েছি। আমি কোনোদিন বলবো না আমার ভাইয়ের কাছ থেকে আমি সেই জীবনটা পেয়েছি। আমাদের ভাইদের মধ্যে এরকম একটা এটা এরকম হয় যে বড় ভাইরা এরকম করতে পারে, এটা কিভাবে সম্ভব? সেই ভাইটা আমার অসুস্থ হয়ে গেল। তার হঠাৎ করে আমি যে কি ব্যাপার, রাস্তাঘাটে হাঁটে দিকে ভাই আমার একটু পার্কিনসনিজম হয়, গ্রো করে ডিজেনারেটিভ, আস্তে আস্তে প্রোগ্রেসিভ হইতে থাকলো। সেটা বাড়তে থাকে, বাড়তে তখন আমার বড় ভাইকে দেখলাম, আমার বৌদি, যে বৌদি আমাদের প্রত্যেকটা মেম্বারের জন্য, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য কত মায়া, কত ভালোবাসা। সেই মায়া ভালোবাসা মনে হয় আমরা আসলে কিভাবে সেই ঋণ পরিশোধ করব, সেটা আমি আসলে কি বলবো। সেই ঋণ আমরা কোনো দিন পরিশোধ করতে পারবো না, কোনো দিন পরিশোধ এটা সম্ভবই না। সে বড় ভাই, আমি বড় বৌদিকে দেখেছি, আমার ভাইয়ের জন্য উনি জীবনে সব কিছুতেই স্যাক্রিফাইস করেছেন, সব কিছু। উনি বাসা থেকে বের হয় না, সেই আমার মনে হয় যতদূর আমি জানি না, একটা লং টাইম। সেই লং টাইমে বড় বৌদি সূর্যের আলো দেখা পর্যন্ত বন্ধ করে দেয় আমার বড় ভাইকে নার্সিং করার জন্য। সেই বড় ভাই, আমার ভাতিজা বললো সেই বড় ভাই চলে যা, সেই বড় ভাই চলে গেছে। সেই বড় ভাই এই সমস্ত ডিজিজে মানুষ কোনো দিন এত লং লাস্টিং করে না। যাই হোক, আমার বৌদি আমার ভাইকে সেবা শুশ্রূষা করে সেই ভাইকে, যাই হোক, ভাইকে তো আসলে মানুষ তো যেতেই হবে, সবাইকে যেতে হবে, আমরা সবাই যাব। তো আমরা এখানে আমাদের, বিশেষ করে আমার ভাতিজা যারা আছে, আমি সবসময় আমি এদেরকে নিয়ে গর্ব করি। আমি সব জায়গায় বলি আমার বড় ভাইয়ের ছেলেটা বুয়েটে পাস করে, বুয়েটে পড়াশোনা করেছে। বুয়েটে পড়াশোনা করার কয়টা ছেলে পড়তে পারে? কয়টা ছেলের পক্ষে সম্ভব? বুয়েটে অসম্ভব ট্যালেন্ট না হলে সে কোনোদিন বুয়েটে চান্স পায় না। সে বুয়েটে চান্স পেয়ে আমি আশ্চর্য হয়ে গেছি যে মানুষ আমার খুশি, আমার বড় ভাই খুশি, আমাদের ফ্যামিলি মেম্বারের প্রত্যেকটা মেম্বারের, সেই মেম্বারটা আমার বড় ভাই, আমার যে ভাতিজা, বড় ভাতিজা, সে তখনকার স্ট্যান্ড করা ছেলে, এরকম একটা ছেলে। তারপরে সে বুয়েটে চান্স পায়, বুয়েটে পাস করে সিএসসিতে পাস করে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলা কোনো মানুষ খুব একটা পড়তে পারে না। সে ওখান থেকে পাস করে তার গ্রাজুয়েশন কমপ্লিট করে, তারপরে আমেরিকা থেকে পিএইচডি কমপ্লিট করে। আমি সবাইকে বলে বেড়াই আমার বড় ভাইয়ের ছেলেটা পিএইচডি কমপ্লিট করছে। তারপরে আরেকটা ছেলে, সে ঢাকা মেডিকেলে যায়, যেটা আমাদের জামাই বললো, ঢাকা মেডিকেল থেকে পাস করে, ঢাকা মেডিকেলে কটা ছেলে পড়তে পারে, সে ঢাকা মেডিকেল থেকে পাস করে তারপর সে ইংল্যান্ডে চলে গেছে, বড় ডাক্তার। আমি সবার কাছে গর্ব করে বলে বেড়াই যে আমার বড় ভাইয়ের দুইটা ছেলে, দুইটা স্টার, দুইটা আমাদের কলেজের টুকরা, তারা দুই ভাই, তারা এত পড়াশোনা করে সেই পর্যায়ে চলে গেছে। এর চেয়ে বেশি পড়াশোনার কারো কোনো মানুষের হয় না, হতে পারে না। ভগবান আমাদেরকে দিয়েছে, আমার বড় ভাইয়ের জন্য আমরা এগুলো পেয়েছি। বড় ভাই আমাদেরকে, বড় ভাইয়ের জন্য বড় ভাই দুইটা ছেলেকে সুন্দরভাবে কিভাবে যে মানুষ করেছেন, এটা আপনারা চিন্তাই করতে পারবেন না। আমার বড় ভাইটা চলে গেল পৃথিবী থেকে,
সেই বড় ভাইয়ের জন্য আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমার আকুতি থাকবে যে আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য প্রার্থনা করবেন যাতে উনি স্বর্গবাসী হতে পারেন। ভগবান মানুষকে কি দেয় না, ভগবান যদি চায় আমার বড় ভাই স্বর্গবাসী হবেন, সেই প্রার্থনা। আমার অনেক কিছু সারাদিন লাগবে, আমি বলে শেষ করতে পারবো না আমার বড় ভাইয়ের কাহিনী, আপনাদেরকে আমি বলে শেষ করতে পারবো না। আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন যাতে উনি পরপরে ভালো থাকে, আর আমার বধূর জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি আসলে বিশ্বাস করি আমার বড় ভাই অসুস্থ, কিন্তু আমার বড় বৌদিকে আমি মনে করতাম, আমাদের তো গার্ডিয়ান আছে, আমাদের 2টা গার্ডিয়ান আছে, বড় বৌদি বাড়িতে আর এখানে ঢাকা। আর আমার বড় ভাই আরেকটা ভাই আছে আমার জন্য, কি পরিশ্রম করেন আমাদের ফ্যামিলিটার জন্য, চিন্তা করতে পারবেন না। প্রত্যেকটা ইস্যুতে সে অ্যাটেন্ড করে, সে তার ঘাম, তার পরিশ্রম, তারপরে তার পুরোটা আমাদের সংসারের জন্য দিয়ে যাচ্ছে। সেই বড় ভাই আমার সাথে, আমরা একসাথে থাকলাম, এই বড় ভাইটা আমাদের আছে। আর আমার বৌদি যারা আছে, যে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা ওনাদেরকে নিয়ে থাকবো, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমি বলবো, আমার কথা শেষ করলাম। সবাই আপনারা ভালো থাকেন, সবসময় ভালো থাকেন। থ্যাংক ইউ। কথা বলতে গেলে প্রথমে যেটা বলবো, ইদানিং আমি কিছু পিছনে চলে যেতে চাচ্ছি, কারণ উনি গত বেশ কিছু বছর অসুস্থ ছিল, যার ফলে ওনার সাথে ওইভাবে আর যোগাযোগটাও হয়নি, কথাবার্তা হয়নি। কিন্তু আমি একটু পিছনে, মানে 40 বছর আগে, তখন আমরা খুবই ছোট ছিলাম, আমার দিদির বিয়ের পরে, তখন যাই ওর সাথে যেভাবে ওনাকে দেখছি, যেভাবে ওনাকে মিশছি, ওই ব্যাপারে একটু বলতেছি। তখনই আমরা দেখছি ওনাকে যে উনি ওনার ফ্যামিলির প্রতি অত্যন্ত কমিটেড ছিলেন এবং খুবই দায়িত্বশীল ছিলেন, যেটা আমরা দেখছি ছোটো সময় থেকে। ওনার আরেকটা ছিল, উনি ওনার ফ্যামিলি মেম্বার সবাইকে একইভাবে দেখতেন, শুধু ফ্যামিলি মেম্বার না, আত্মীয় স্বজন আমরা যারা ছিলাম, উনি কখনোই আপন পর আলাদা, নিজের পরের এগুলো উনি কখনো চিন্তা করতেন না। এবং সবার ব্যাপারে উনি অত্যন্ত দায়িত্বশীলতা নিয়ে যে কোনো ব্যাপারে সবার সাথে যোগাযোগ রাখা, কারো বিপদে দাঁড়ানো, আমাদের বিপদে, আমাদের ফ্যামিলির প্রয়োজনে সবসময় ওনাকে আমরা কাছে পাইছি। এবং সবসময় ওনাকে বলতে হইতো না, যেটা উনি নিজে থেকে উপলব্ধি করতেন, নিজে থেকে উনি নজরে রাখতেন, সব কিছু মনিটরিং করতেন এবং সময় মতো আমাদের পাশে দাঁড়াইতেন। আমাদের ফ্যামিলি, শুধু আমাদের ফ্যামিলি না, আমাদের অন্য যারা আত্মীয় স্বজন ছিল তাদের পাশে উনি দাঁড়াতেন। তো ওনাকে এই জিনিসগুলো সবসময় দেখছি এবং ওনাকে কখনোই দেখি নাই যে ওনার ছেলে মেয়ে, 2 ছেলে, ওনার ওয়াইফের সাথে ওনার অন্য যারা ভাইয়ের ছেলে মেয়ে, কাউকে কখনো কোনোদিন যে একটু আলাদাভাবে দেখা, আলাদাভাবে চিন্তা করা, আলাদাভাবে তাদের ব্যাপারে কোনো কিছু ডিসিশন নেওয়া, এই জিনিসটা কখনোই আমরা দেখিনি। তো ওনার ভিতরে এই জিনিসটা ছিল, সবাইকে সমানভাবে দেখতেন এবং অত্যন্ত দায়িত্বশীলতা নিয়ে প্রত্যেকের ব্যাপারে, প্রত্যেকের সুবিধা অসুবিধা সব কিছুর ব্যাপারে উনি সবসময় নজর রাখতেন। এই জিনিসটা আজকাল আমি সত্যি কথা বলতে গেলে আমাদের বন্ধুবান্ধব বলি, আত্মীয় স্বজন বলি, এখন পর্যন্ত আমি আর ওনার পর্যায়ে এই পর্যন্ত কাউকে দেখিনি। তো এটা একটা বিষয়। আর এর বাইরে আরও অনেক স্মৃতি আছে, যেটা ওনার সাথে একসময় তো বলতে গেলে উনি আমার গার্জিয়ানের মতো ছিল, ওনার সাথে আমাদের বয়সের ডিফারেন্স ছিল অনেক, কিন্তু তারপরে সব ব্যাপারেই, তো সেইগুলি খুবই পার্সোনাল ব্যাপার, তো সেগুলি এখানে বলতে চাচ্ছি না, এখানে সময়ও নাই। তো এটুকুই বললাম আমার দিক থেকে আত্মীয় হিসাবে বা রিলেটিভ হিসাবে, আর বাকিটা তো সবাই বলছে, তখন সবাই জানছেন। তো এই ওনার মতো এই ধরনের মানুষ আসলে এটা ব্যতিক্রম সমাজে, আমাদের সমাজে, আত্মীয় স্বজন সব জায়গায়। এবং আমরা এখন থেকে মনের থেকে ওনার সবসময় যে উনি যেন স্বর্গবাসী হন, উনি যেন ভালো থাকেন, এইটি কামনা করি এবং সবসময় কামনা করি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আদাব, উপস্থিত যারা আছেন সবার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি বলতে চাচ্ছি কিছু কথা। আর এখানে বলার আর কিছুই নেই। আমার ভাই, ভাইস্তা, জামাইরা সবাই এই ব্যাপারে আপনাদের বলছেন। আমার আসলে কি বলবো, আমি তো যেদিন থেকে ঢাকায় আসছি বা ওনার সাথে আছি, সেদিন থেকেই, যেদিন মারা গেছেন সেদিনও আমি ওনার পায়ের কাছে বসেছিলাম। যে কী বলবো, আসলে বলার আমার কিছু নেই। আপনারা সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন। আর আমার যে বৌদি দুজন এখানে আছেন, আমরা ছোটোবেলার থেকে কত আদর আপ্যায়ন পেয়ে আমরা বড় হয়েছি। আমার যে বড় ভাই সন্তোষ কুমার রায় আমাদেরকে কখনোই এটা সেটা বলতে যায় নাই। এবং আমরা সবাই
এক বাক্যে যখন ভাই বলতো যে এটা, আমরা বলতাম হ্যাঁ এটাই। রাতকে দিন বললে আমরা দিন এটাই বলতাম, হ্যাঁ আজকে দিন। রাত্রটাকে আমরা দিন বলতাম। আমরা সবাই সব ভাই এরকম ছিলাম। তো আমার আসলে এখানে কিছু বলার নেই। আপনারা আমার ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন যেন উনি সুন্দর সুষ্ঠুভাবে যে জায়গায় গিয়েছেন সেখানে যেন অবস্থান করতে পারেন। আর আপনারা এখন অনেক সময় হয়ে গেছে, সবাই আপ্যায়িত হবেন, খাওয়া দাওয়া করবেন। পরে রাস্তার অবস্থাও ভালো না, সবাই যেভাবে পারেন সুন্দর করে শান্তির মতো যেন সাবধানে নিজের জায়গায় পৌঁছতে পারেন সেই আশীর্বাদ করি। এখানে আমার শেষ। আর কিছু বলার জন্য আসলে বলার মতো এখন আমার মোড়ও নেই। থ্যাংক ইউ। সদ্য প্রয়াত স্বামী আদর শাসন করতে গিয়ে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, তবে আমি স্ত্রী হিসাবে তার পক্ষ থেকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলের কাছে বিনীত অনুরোধ, সবাই প্রার্থনা করবেন যেন তার আত্মা শান্তি পায় এবং তিনি স্বর্গবাসী হন। সবশেষে আমার 2 ছেলে ও তাদের পরিবারের জন্য সবাই আশীর্বাদ ও মঙ্গল কামনা করবেন। মার এই বক্তব্যটা দিয়ে আমরা শেষ করছি। সবাই প্রার্থনা করবেন। ধন্যবাদ।